বিদ্যুতের দাম বাড়ল আরও ৫%। আজ থেকে কার্যকর করে প্রজ্ঞাপন, ২ মাসে বেড়েছে ৩ বার। বাড়তি ভাড়া, যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ হয়নি। ঢাকায় আজ আরও ৯৪৭ বাসে চালু হচ্ছে ই-টিকিটিং। ভুয়া পরিচয়ে ৭ বছরে মেহেদীর প্রতারণার শিকার শতাধিক নারী। আপত্তিকর ছবি তুলে টাকা আদায়। জি-20 সম্মেলনে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধ বন্ধের আহ্বান জানাবে ঢাকা। মিরপুরে আজ বাংলাদেশ ইংল্যান্ড প্রথম ওয়ানডে। দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট চান্ডিকা হাথুরুসিংহে। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। এক মাসের মধ্যে আবারও বাড়ল বিদ্যুতের দাম। মঙ্গলবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে ৫ ভাগ বেড়েছে, যা আজ থেকে কার্যকর হবে। এ নিয়ে গত ১.৫ মাসে ৩ দফায় বিদ্যুতের দাম বেড়েছে ১৫% বেশি। বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ সামলাতে প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করছে সরকার। জানুয়ারিতে ২ দফায় বাড়ানো হয় বিদ্যুতের দাম। সবশেষ ৩০ জানুয়ারির প্রজ্ঞাপনে খুচরা পর্যায়ে ৫% ও পাইকারি পর্যায়ে ৮% দাম বাড়ানো হয়। আগে গণশুনানির মাধ্যমে বিদ্যুতের দাম নির্ধারণ করত নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। পরে আইন সংশোধন করে এই ক্ষমতা হাতে নেয় সরকার। মঙ্গলবার আবারও নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হলো। এবার প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে ৭.৫ টাকার বেশি। এবার গ্রাহক পর্যায়ে ৫ ভাগ বাড়ানো হলো বিদ্যুতের দাম, যেখানে আবাসিক নিম্ন ব্যবহারে প্রতি ইউনিটের দাম করা হয়েছে ৪ টাকা ৩৫ পয়সা, উচ্চ ব্যবহারে খরচ ১৩ টাকা ২৬ পয়সা। বড় শিল্পে দাম বেড়ে হচ্ছে ১২ টাকা ২২ পয়সা। ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তাদের গুনতে হবে সর্বোচ্চ ১১ টাকা ৮৫ পয়সা পর্যন্ত। কৃষিতে বিদ্যুতের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭ টাকা ২৩ পয়সা। এ নিয়ে গত ১৪ বছরে পাইকারি পর্যায়ে ১১ বার ও খুচরা পর্যায়ে ১৩ বার বাড়ানো হলো বিদ্যুতের দাম। ভর্তুকি ব্যবস্থাপনায় দাম বাড়ানোর পরিবর্তে বিদ্যুতের উৎপাদন খরচ কমানোর উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা। উম্মনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর ও ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি গাজীপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল, ১.৫ মাসের মধ্যে ৩ দফায় এই বিদ্যুতের দাম বাড়ানো হলো। সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? বিদ্যুৎ কর্তৃপক্ষ কি বলছে এই বিষয়ে? দেখুন, আবাসিক ক্ষেত্রে ৬টি ধাপে বিদ্যুৎ বিল বাড়ানো হয়েছে এবং প্রথম যে ধাপটি রয়েছে সেখানে ৪ টাকা ৩৫ পয়সা দাম নির্ধারণ করা হয়েছে এবং সর্বোচ্চ ৬ষ্ঠ ধাপে সেখানে দাম নির্ধারণ করা হয়েছে ১৩ টাকা ২৬ পয়সা। এটি শুধু আবাসিকের ক্ষেত্রে। এবং আবাসিক যে গ্রাহক, তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে এই যে দাম বাড়ানোর প্রক্রিয়া, এর ফলে কিন্তু ব্যয় বেড়ে যাবে তাদের। এবং বিশেষ করে আপনি জানেন যে গাজীপুরে শিল্প অধ্যুষিত এলাকা, এখানে নানা শ্রেণী পেশার, বিশেষ করে শ্রমিক শ্রেণীর মানুষ এখানে বেশি, এবং তারা বলছেন যে এই বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার কারণে তাদের যে ভাড়া বাসা সেটির দাম এবং ভাড়া বাড়বে এবং সেক্ষেত্রে তাদের যে জীবনযাত্রার ব্যয় সেটি অনেকটাই বেড়ে যাবে। ফলে এখন যে তাদের যে সীমিত আয় সেটি দিয়ে তারা এখন যে হিমশিম অবস্থা, এখন বিদ্যুৎ বিল বাড়ানোর কারণে তাদেরকে কিন্তু আরো বাড়তি বোঝা বইতে হবে, এমনটি বলছেন সাধারণ শ্রমিকরা। এবং যারা আবাসিক গ্রাহক রয়েছেন তারা বলছেন যে এই জানুয়ারি থেকে ৩ বার বাড়ানো হলো, এর ফলে তাদের যে খরচ সেটি এমনিতেই বেড়ে গেছে। তারপরে এখন বিদ্যুতের যে বিল সেটি সমন্বয় করতে গিয়ে বিশেষ করে মধ্যবিত্ত যারা রয়েছেন তাদের একটি হিমশিম অবস্থা হবে বলে তারা মনে করছেন। জানতে চাই, গাজীপুরে কিন্তু শিল্প কারখানা সবচেয়ে বেশি। বড় বড় শিল্পে এর কি ধরনের প্রভাব পড়ছে? শিল্প মালিকরা কি বলছেন এই বিষয়ে?
আমি একজন শিল্প উদ্যোক্তার সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে আন্তর্জাতিক বাজারে বিশেষত যে তৈরি পোশাক রয়েছে সেটির দাম কিন্তু সেভাবে বাড়েনি এবং এখন বিদ্যুৎ বিল বাড়ানোর কারণে এই যে উৎপাদন খরচ সেটি তাদের বেড়ে যাবে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্ষেত্রে তাদেরকে একটি অসম প্রতিযোগিতা লিপ্ত হতে পারবে বলে তারা মনে করছেন এবং এই ক্ষেত্রে তাদের যে ব্যয় সেটি এমনিতে বেড়ে গেছে, তারপর বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ায় তাদের যে শ্রমিকদের বেতনাদি এবং কারখানার যে খরচ রয়েছে, উৎপাদন খরচ রয়েছে সেটি বাড়বে এবং এর নেতিবাচক প্রভাব কিন্তু তৈরি পোশাক সহ সব ধরনের শিল্পে পড়বে বলে তারা আশঙ্কা করছেন এবং বলছেন যে উৎপাদন খরচের ক্ষেত্রে যদি সরকার সমন্বয় করে এবং এক্ষেত্রে যদি কিছুটা ভর্তুকি দেওয়া হয় শিল্প খাতে, তাহলে হয়তো মাঝারি বা শিল্প নিম্ন যে শিল্পগুলো রয়েছে, ক্ষুদ্র শিল্প রয়েছে সেগুলো টিকে থাকতে পারবে। অন্যথায় এভাবে ব্যয় বাড়তে থাকলে মাঝারি মান বা ক্ষুদ্র যে শিল্পগুলো রয়েছে সেগুলো অনেকগুলোই হারিয়ে যাবে বলে তারা আশঙ্কা করছেন। এবং রিয়াবুল, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি ফরিদপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী এস.এম. মাসুদুর রহমান। মাসুদ, ফরিদপুরের গ্রাহকদের উপর এর কি ধরনের প্রভাব পড়ছে, বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যেসব পরিবারগুলো আছে, এই বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রে তাদের উপর কি ধরনের প্রভাব পড়ছে? দেশে দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে ফরিদপুর একটু মধ্যমাঞ্চল দেশ, এখানেও ফরিদপুরের যে গ্রাহক আছে তাদের কাছেও এই দফায় দফায় মূল্য বৃদ্ধির কারণে তারা নাজুক অবস্থায় এবং হিংসা এবং দুশ্চিন্তায় পড়েছে। তারা বলতে চাচ্ছেন যে গত মাসেও ফেব্রুয়ারি 1 তারিখ থেকে মূল্য বৃদ্ধি হয়েছে, আবার এই মাসের 1 তারিখে আবার মূল্য বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ সম্প্রতি প্রায় দফায় দফায় 3 দফায় মূল্য বৃদ্ধির কারণে গ্রাহকরা দুশ্চিন্তায় পড়েছেন। কারণ সম্প্রতি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং অন্যান্য তাদের চিকিৎসা, খাদ্য এবং তাদের যাতায়াত সহ সমস্ত কিছুতেই তাদের মূল্য বৃদ্ধি পরিশোধ করতে হচ্ছে। তার পাশাপাশি এখন এই বিদ্যুতের মূল্য বৃদ্ধি পরিশোধ করতে গিয়ে তারা নাজুক অবস্থায় এবং হিমশিম খাবে বলে গ্রাহকরা দুশ্চিন্তায় পড়েছেন। গ্রাহকরা বলেছেন যে আমরা এমনিতেই ঘর থেকে বের হওয়া থেকে ঘরে ফেরত আসা পর্যন্ত সব ধরনের খরচ নিয়ন্ত্রণে করতে পারলেও বিদ্যুতের যে দাম বৃদ্ধি হচ্ছে সেই বৃদ্ধি আমরা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। কারণ সরকার শতভাগ বিদ্যুতের আয়নের মাধ্যমে তারা লোডশেডিং বা অন্যান্য ক্ষেত্রেও তাদের বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারছে, কিন্তু বিদ্যুতের মূল্য পরিশোধ করতে গিয়ে তারা কিন্তু এই দফায় দফায় মূল্য বৃদ্ধির কারণে তারা হতাশ হচ্ছে, দুশ্চিন্তায় পড়ছে। যে নিম্ন আয় এবং মধ্যম আয়ের যে ব্যক্তিরা, তারা গ্রাহকরা মনে করছে যে এই অন্যান্য মূল্য বৃদ্ধি আমরা তাদের প্রতিদিনের যে খাবার দাবার এবং কেনাকাটা সাধ্যের মধ্যে নিতে পারলেও কিন্তু মূল্য বৃদ্ধির কারণে তারা চাচ্ছে যে সরকার যদি এখানে কিছু ভর্তুকি দেয়, ভর্তুকির মাধ্যমে যদি তারা এই বিদ্যুৎ পরিশোধ করতে পারে তাহলে অন্যান্য ব্যয় তারা নিয়ন্ত্রণ করে অন্তত বেঁচে থাকা সহজ হবে। এই পাশাপাশি আমি বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন আসলে পাইকারি পর্যায়ে তাদের অধিক মূল্যে ক্রয় করার কারণে গ্রাহক পর্যায়ে তাদের এই মূল্য বৃদ্ধি করতে হচ্ছে। যেহেতু উচ্চ পর্যায় থেকে একটা সিদ্ধান্ত, তাই সাময়িক কষ্ট হলেও তাদেরকে এটা মেনে নিতে হবে বা সহনীয় পর্যায়ে নেওয়ার জন্য তাদের সাশ্রয়ী হওয়ার জন্য গ্রাহকদের পরামর্শ দিয়েছেন। এই ছিল ফরিদপুর থেকে বিদ্যুতের যে মূল্য বৃদ্ধির কারণে গ্রাহকদের দুশ্চিন্তার চিত্র। গাজীপুর এবং ফরিদপুর থেকে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঢাকার বাসে ই টিকিটিং সেবা নিয়ে অভিযোগের শেষ নেই। এর মধ্যে আজ থেকে আরও 947 বাসে চালু হচ্ছে ই টিকিটিং সার্ভিস। মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনায় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় সড়ক পরিবহন মালিক সমিতি। এদিকে ই টিকিটিং সার্ভিসে ন্যায্য ভাড়া নিশ্চিত করার তাগিদ দিয়েছেন পরিবহন বিশেষজ্ঞরা। রাজধানীতে বাসে বাড়তি ভাড়া আদায় বন্ধে গত নভেম্বরে চালু হয় ই টিকিটিং ব্যবস্থা। শুরুতে যাত্রীরা কিছুটা স্বস্তি পেলেও এখন অভিযোগ সীমাহীন। 3 মাসে যাত্রীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ই টিকিটিং। তারা বলছেন ইচ্ছামতো ভাড়া নেয়া, যত্রতত্র যাত্রী ওঠানামা এখনো বন্ধ হয়নি। কোনো টিকিট চাইলেও দিতে চায় না। হ্যাঁ, বলা যায় আমরা টিকিট কি করবেন, আপনার যাইতে পারলেই তো হলো, আপনার টাকা দিলে আপনার সমাধান। ই টিকিটিং সার্ভিসটা চালু হয়েছিল, কিন্তু কোনো কোনো বাসে অ্যাপ্লিকেবল আছে, কিন্তু সব বাসে আমরা দেখতে পাচ্ছি না। বেশি পাচ্ছি না, এটা আমরা সমস্যায় আছি, যে কষ্ট হয় যাওয়া আসাতে। এসব অভিযোগ নিয়ে মাথা ব্যথা নেই সড়ক পরিবহন মালিক সমিতির। নতুন করে আরো 13টি কোম্পানির 947টি বাসে চালু করছে ই টিকিটিং ব্যবস্থা। গাড়ি চালাইয়া কত মাইলেজ হচ্ছে, কত কিলোমিটার হচ্ছে, সেভাবে আমরা স্টপেজ নির্ধারণ করতেছি। এটাকে বর্তমানে কোথায় কোথায় স্টপেজ হওয়া দরকার সেই জায়গাগুলো আমরা ঠিক করতেছি।
আমরা যে এত লোক নিয়োগ করতেছি, এত অর্থ ব্যয় করতেছি, করার উদ্দেশ্য যখন আপনারা যে পত্রপত্রিকা বা টেলিভিশনে আপনারা যে বলেন যে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে, এটাকে বন্ধ করা। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন ই টিকিটিং সেবার সুফল পেতে দূরত্ব অনুযায়ী ভাড়া নিশ্চিত করতে হবে। টিকিট ছাড়া যাতে যাতায়াত করতে না পারে সেটা যেমন দেখা দরকার, পাশাপাশি হচ্ছে যে দূরত্ব এবং হচ্ছে ভাড়াটা সামঞ্জস্য রাখতে হবে, এবং যেইখান থেকে উঠুক না কেন সে যেন সেখান থেকেই ভাড়াটা প্রদান করতে পারে। রাজধানীতে ৯৭টি কোম্পানির ৫,৬৫০টি বাস চলাচল করে, যার মধ্যে ৫৯টি কোম্পানির ৩,৩৬০টি বাসে ই টিকিটিং ব্যবস্থা চালু হলো। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৭১ মার্চেই শুরু সশস্ত্র মুক্তিযুদ্ধ। নতুন পতাকা, স্বাধীনতার ঘোষণা, কালরাত সব মিলিয়ে মার্চের প্রতিটি দিনই অগ্নিঝরা। ২৫শে মার্চ গণহত্যার প্রেক্ষাপটে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু। এর আগে ৭ই মার্চ রেসকোর্সে বাঙালিকে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান জাতির পিতা। ৪৭ দেশভাগের পর থেকেই বঞ্চনার শুরু। ৫২, ৫৪, ৬৬, ৬৯ নানা বাকবদলে মুক্তির মন্ত্রে উজ্জীবিত হয় বাঙালি। ৭০-এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পেলেও ক্ষমতায় বসতে পারেনি, বরং গণহত্যার নীল নকশা করে পাকিস্তানি সামরিক শাসক। ৭১-এর ১ মার্চ ইয়াহিয়া খান রেডিওতে ভাষণ দিয়ে ৩রা মার্চের গণপরিষদের সাধারণ অধিবেশন স্থগিত করেন। প্রতিবাদে গর্জে ওঠে পুরো দেশ। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো স্লোগানে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। ৭ই মার্চ জাদুকরী ভাষণে সশস্ত্র সংগ্রামের রূপরেখা দেন জাতির পিতা, ডাক দেন স্বাধীনতার। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। মার্চ মাসে এসে এই জাতির পক্ষ থেকে ডাকসুর তৎকালীন নেতারা আসম আব্দুর রব এবং যারা ছিলেন তারা কিন্তু এখানে পতাকা উত্তোলন করেন বঙ্গবন্ধুর নির্দেশে, এটা মনে রাখতে হবে। তারপরে ৩রা মার্চ, সেটা আরও গুরুত্বপূর্ণ, এই রেসকোর্স ময়দানে তৎকালীন সেখানে বঙ্গবন্ধু আমাদের প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদের যারা সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ থেকে, তাদের শপথ পাঠ করান। ২৫শে মার্চ অপারেশন সার্চ লাইট নামে গণহত্যা শুরু করে পাকিস্তানিরা। ২৬শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। এই বাঙালিকে বিজয়ী জাতি হিসেবে বিশ্বের মাঝে তুলে ধরার জন্য যে প্রস্তুতি, সে প্রস্তুতি আগে হয়েছে, সেইটার শেষ ধাপ মার্চ। অর্থাৎ বাঙালিত্ব, বাঙালির স্বাধীনতা, বাঙালি হিসাবে আত্মপ্রকাশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মার্চকে তুমি বলবা বাঙালি জাতির গৌরবের স্বাধীনতার মাস। মার্চে শুরু হয়ে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বিশ্ব মানচিত্রে জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জি-20 পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানাবে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্ব শান্তির জন্য সব দেশকে উস্কানি দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানানো হবে। এই সম্মেলনে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন আব্দুল মোমেন। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন মন্ত্রী। স্বল্প উন্নত দেশের জোট জি-20 সম্মেলন বসছে ভারতের দিল্লিতে। ১৯টি ধনী দেশ ও ইউরোপীয় ইউনিয়নের সমন্বয় এই ফোরামে সদস্য না হলেও অতিথি হিসেবে থাকছে বাংলাদেশ। বুধবার শুরু হওয়া দুদিনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিচ্ছেন একে আব্দুল মোমেন। আমাদের অনেকগুলো সাজেশন আছে যে এইগুলো ভারত জি-20 বলতে পারে। আমাদের এসডিজির অর্জনের জন্য মিনস অফ ইমপ্লিমেন্টেশনটা খুব দুর্বল। তারা যুদ্ধ বন্ধ করার জন্য বলতে পারে, কারণ যুদ্ধের ফলে মানুষের খুব ক্ষতি হচ্ছে, বিশেষ করে আমাদের যারা উন্নয়নশীল দেশ তাদের ক্ষতি হচ্ছে। আমরা চাই উন্নয়নটা হবে শান্তিপূর্ণ স্থিতিশীল পরিবেশে, উস্কানিমূলক পরিবেশে না। মন্ত্রী জানান, সম্মেলনের পাশাপাশি ভারত, ফ্রান্স, সুইডেন সহ বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাইডলাইনে বৈঠক করবেন তিনি। প্রশ্ন ছিল, এসব বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনার সুযোগ আছে কি? নির্বাচন তো বহুদিন পরে, ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, ওইটা অন্যদের কোন মাথা ব্যথা নেই। এটা আমাদের দেশের মিডিয়া বেশি মাথা ব্যথা করে। বিভিন্ন দল যারা নির্বাচনে যোগদান করবে তাদের আপনার আন্তরিকতার উপর,
সেই দলগুলো যদি আন্তরিক হয় তাহলে কোনো ধরনের মারামারি হবে না। এটা খুবই লজ্জার বিষয় যে নির্বাচনের সময় আমাদের দেশে সংঘাত হয়। আমরা আশা করি আগামীতে এই ধরনের উই হ্যাভ ম্যাচিউরড এ লট। সেপ্টেম্বরে G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত যাবার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেট, এএসপি থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা, এসব পরিচয়ে 7 বছরে মেহেদী হাসানের প্রতারণার শিকার শতাধিক নারী। ফেসবুকে সম্পর্ক তৈরি করে নানা কৌশলে তাদের ভিডিও নিতেন এই ব্যক্তি, পরে সেসব দেখিয়ে আদায় করতেন টাকা। পল্টন থানায় এক শিক্ষার্থীর বাবার মামলায় গ্রেপ্তার হয়েছেন মেহেদী। 15 ফেব্রুয়ারি পল্টন থানায় পর্নোগ্রাফি আইনের মামলা করেন এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বাবা। তার অভিযোগ, মেয়ের অশ্লীল ছবি মামার ফোনে পাঠিয়ে হয়রানি করছেন এক ব্যক্তি। ওই ছাত্রীর দাবি, বছর 3 আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে সম্পর্ক তৈরি করে তার সেই ছবি নেন মেহেদী। পরে 2 লাখ টাকা দিয়েও পাননি নিস্তার। বেশ কিছু ভয়ঙ্কর তথ্য জানতে পারি, সে অর্থ কেলেঙ্কারি সহ আরো কিছু প্রতারণার ব্যাপার সেটা জানতে পেরে স্বাভাবিকভাবে তাকে একটা খারাপ মানুষ হিসেবে গণ্য করি। ফোনে কারোর সাথে যোগাযোগ করবো আমার মায়ের সাথে, সেটা আমার সাবধানতা অবলম্বন করতে হয়েছে। আমি আমার বাসা থেকে বের হবো, আমি জানি আমার পিছনে কোনো না কোনো মানুষ লাগানো আছে। মামলার তদন্তে সত্যতা পেয়ে গ্রেপ্তার করা হয় মেহেদীকে। জব্দ হয় কয়েকটি ফোন সেট ও নানা পরিচয়ের ভুয়া আইডি কার্ড। গোয়েন্দারা বলছেন, কখনো ম্যাজিস্ট্রেট, এএসপি, কখনো আবার ব্যাংক কর্মকর্তা পরিচয়ে তার এই প্রতারণার শিকার শতাধিক নারী। টাকা দেয়া বন্ধ করলে সেই সব ছবি ফুটেজ স্বজনদের কাছে পাঠাতো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে। এক সময় দেখা যায় যে এই মেহেদী হাসানে বিভিন্ন কৌশলে এই মেয়েটির কাছ থেকে তার আপত্তিকর ভিডিও এবং ছবি কালেক্ট করে রাখে। পরবর্তীতে এই মেয়েটি জানতে পারে যে সেই মেহেদী হাসান আসলে কোনো ম্যাজিস্ট্রেট না, সে আসলে একজন প্রতারক। মেহেদীর ফোনে ধনাঢ্য পরিবারের শতাধিক শিক্ষার্থীর ভিডিও ও চ্যাট হিস্ট্রি পেয়েছেন গোয়েন্দারা। এর মাধ্যমে 7 বছরে হাতিয়েছে বিপুল টাকা। প্রাথমিক তদন্তে যে সে দীর্ঘ 7 বছর যাবৎ এই ধরনের কাজ করে আসছে এবং এই কাজের মাধ্যমে সে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করতে সক্ষম হয়েছে। এই অবস্থায় কেউ উচ্চ পদস্থ কর্মকর্তা পরিচয় দিলেই সামাজিক মাধ্যমে সম্পর্ক স্থাপন করা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন গোয়েন্দারা। ভেনাক্তার রেখা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বাড়াতে মেঘনা নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে মধ্যরাত থেকে। এজন্য এপ্রিলের শেষ পর্যন্ত নিবন্ধিত জেলেদের দেয়া হবে 80 কেজি করে ভিজিএফ এর চাল। তবে এখনও নিবন্ধনের বাইরে থাকায় বিভিন্ন জেলায় কয়েক লাখ জেলে আগামী 2 মাসের জীবিকা নিয়ে অনিশ্চয়তায়। জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বাড়াতে 2 মাসের নিষেধাজ্ঞা শুরু 1 মার্চ থেকে, চলবে 30 এপ্রিল পর্যন্ত। ভোলায় মেঘনা নদীর ইলিশা থেকে মনপুরার চরপিয়া এবং তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত 190 কিলোমিটার এলাকায় 2টি অভয়াশ্রম। নিষেধাজ্ঞার সময় প্রত্যেক জেলে 80 কেজি করে ভিজিএফ এর চাল পাবেন প্রণোদনা হিসেবে। তবে সময় মতো সহায়তা না পাওয়ার অভিযোগ অনেক জেলের। এই সীমিত চাউলে আমাকে কিছু হয় না, আরো বিভিন্ন খরচা আছে, আর এই চাউলের লগে দিয়ে আরো কিছু আমাকে সহযোগিতা করে তা আমাকে আরটু ভালো হইব। তবে বরাদ্দের চাল দ্রুত বিতরণের উদ্যোগের কথা জানায় মৎস্য বিভাগ। সেই সাথে নিষেধাজ্ঞা না মানলে জেল জরিমানার বিষয়েও সতর্ক করেন কর্মকর্তারা। এই অভয়াশ্রমের রক্ষার সহায়ক হিসেবে আমরা ভিজিএফ, সরকার ভিজিএফ দিয়ে থাকে। এবছর 89,410 জন জেলের ভিজিএফ বরাদ্দ পাওয়া গেছে এবং বরাদ্দ প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে বরাদ্দ পৌঁছে গেছে। ভোলায় নিবন্ধিত জেলের সংখ্যা 1.5 লাখেরও বেশি। এর বাইরে আরো অন্তত 2 লাখ জেলে নিষেধাজ্ঞার সময় জীবিকা নিয়ে অনিশ্চয়তায়। লক্ষ্মীপুরের মেঘনায় মাছ ধরে জীবন ধারণ করেন প্রায় 52,000 জেলে। নিবন্ধন রয়েছে 43,000-এর। বাকি প্রায় 10,000 জেলে পরিবারের খাদ্য সহায়তা অনিশ্চিত। তবে তাদের পুনর্বাসনে নানা উদ্যোগের কথা জানান স্থানীয় সংসদ সদস্য। আমরা আইন মানি কিন্তু কেমনও কোনো বরাদ্দ পাইনি, পরিচিত যারা যাইলে হেরা ফানা ভালো ভালো মাইনি। আমরা মনে করি সরকারের একটা ভালো উদ্যোগ এবং প্রান্তিক জেলেদের এই সহায়তার মাধ্যমে তাদেরকে এক ধরনের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়। চাঁদপুরে নিবন্ধিত জেলের সংখ্যা 44,000।
নিষেধাজ্ঞার 2 মাস নদীতে টহল অভিযানে থাকবে মৎস্য বিভাগ সহ স্থানীয় প্রশাসন ও কোস্টগার্ড সদস্যরা। নুরসেলিনা শিউরি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সগির হোসেন। সগির, এই জেলেদেরকে যে 80 কেজি করে চাল দেওয়ার কথা বলা হচ্ছে আগামী 2 মাসের জন্য, এই চাল বিতরণ কবে থেকে শুরু হবে? আর যেসব জেলে এখনো নিবন্ধনের বাইরে আছেন তাদের কি নিবন্ধনের ব্যাপারে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আপনি যেমনটা বলছিলেন, আমাদের শরীয়তপুরে কিন্তু 80 কেজি করে নয়, 40 কেজি করে চাল দেওয়ার কথা রয়েছে। এখানে প্রায় 15,465 জন জেলে এই চালের আয়তায় এনেছে। আমাদের তো জেলে রয়েছে 25,058 জন। তবে জেলা মৎস্য কর্মকর্তা যেটা জানিয়েছেন যে 25,058 জন যে জেলে রয়েছে এদের পর্যায়ক্রমে ধাপে ধাপে চাল দেওয়া হয়। এছাড়া গত মে থেকে এই চাল দেওয়া শুরু হয়েছে, গত ফেব্রুয়ারি থেকে চাল দেওয়া শুরু হয়েছে, চলবে মে পর্যন্ত। তারা জানিয়েছেন যে শরীয়তপুরের জাজিরার নাডোবা থেকে গোসাইরহাটের নলমুড়ি পর্যন্ত প্রায় 80 কিলোমিটার আমাদের পদ্মা মেঘনা নদী। এই নদীর নৈরিয়া যেই 5 কিলোমিটার এবং ভেদেরগঞ্জে আছে 15 কিলোমিটার, এই 20 কিলোমিটার কিন্তু অভয়াশ্রম ঘোষণা করেছে জেলা মৎস্য বিভাগ। এখানে যেই ইলিশ মাছগুলো রয়েছে এগুলা কিন্তু তাদের বাসস্থান এবং তারা এখানে বড় হয়। প্রজনন মৌসুমে তারা এই মাছগুলো কিন্তু ডিম পারে, যেটা আমরা জেনেছি। তবে এখন অভয়াশ্রম হিসেবে যেখানে 20 কিলোমিটার আমাদের সৈয়দপুরে ধরা হয়েছে, এই 20 কিলোমিটারে কোনো জাল ফেলা যাবে না, মাছ ধরা যাবে না। যদি কেউ আইন অমান্য করে তাহলে তাদের সর্বনিম্ন 1 বছর এবং সর্বোচ্চ 2 বছরের শাস্তির বিধান রয়েছে। এছাড়া 5,000 টাকা জরিমানা সহ উভয় দণ্ডে দণ্ডিত করা হবে তাদের। তো আমরা জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে বিশেষ করে এই সময়টায় তারা বিভিন্ন অভিযান পরিচালনা করে থাকেন। তার মধ্যে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং নৌ পুলিশ তারা এই অভিযান পরিচালনা করেন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে যে এই যে অভয়াশ্রম মাছ ধরা বন্ধে তারা কিন্তু লিফলেট এবং মাইকিং করেছেন, পাশাপাশি ব্যানার এবং ফেস্টুনও লাগিয়েছেন। নদীর তীরবর্তী যেই স্থানগুলো আছে, বিশেষ করে বাজার এবং এলাকাগুলো রয়েছে, এখানে কিন্তু সতর্কতামূলক তারা লিফলেট বিতরণ করেছেন। তো জেলা প্রশাসক বলছেন যে আমাদের যেই মোবাইল কোর্ট অব্যাহত আছে, যা এই 20 কিলোমিটারে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত যে মাছ ধরা বন্ধ রয়েছে এখানে তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন এবং সকল ধরনের যেই জাল আছে তারপরে মাছ ধরা হবে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। এই ছিল শরীয়তপুরের অভয়াশ্রমের সর্বশেষ। শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সগির হোসেন। কোটা পূরণ না হয় হজযাত্রী নিবন্ধনের সময়সীমা 7 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারি ব্যবস্থাপনায় যাদের প্রাক নিবন্ধনের নম্বর 45,514 এর মধ্যে পড়েছে তারা হজে যাওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। আর বেসরকারি ব্যবস্থাপনায় যাদের প্রাক নিবন্ধনের নম্বর 8,467 পর্যন্ত তারাও নিবন্ধন করতে পারবেন। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এর আগে 28 ফেব্রুয়ারি বিকাল 4টা পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছিল। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 27 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ করতে পারবেন। সরকারিভাবে হজ পালনে খরচ হবে 6,83,018 টাকা, আর বেসরকারিভাবে হজ পালনের সর্বনিম্ন খরচ ধরা হয়েছে 6,72,618 টাকা। যৌথ মালিকানায় সৌদি আরবে ইউরিয়া সার কারখানা স্থাপনের বিষয়ে সৌদি মন্ত্রীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার সৌদি আরবে দেশটির বাণিজ্য ও মিডিয়া বিষয়ক মন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সৌদি বাণিজ্য মন্ত্রী দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের কথা উল্লেখ করে সার কারখানা স্থাপনের বিষয়ে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দেন। এ সময় 11 থেকে 13 মার্চ ঢাকায় বিজনেস সামিটে সৌদি বাণিজ্য মন্ত্রীর যোগ দেওয়ার নিয়েও আলোচনা হয়। বৈঠকে দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারকসমূহ বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ থেকে 213টি পণ্যের সৌদি আরবে শুল্কমুক্ত প্রবেশে সৌদি বাণিজ্য মন্ত্রীর সহায়তা চান
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। পঞ্চম শ্রেণীর বৃত্তির স্থগিত ফল প্রকাশ হবে আজ। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এ কথা জানান। এর আগে মঙ্গলবার ফল প্রকাশের কিছুক্ষণ পরেই তা স্থগিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রতিমন্ত্রী জানান, কারিগরি ত্রুটির কারণে ফলাফল স্থগিত করা হয়। এর আগে মঙ্গলবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সংবাদ সম্মেলন করে এই ফল প্রকাশ করা হয়। এতে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থী ছিল 33,000 এবং সাধারণ কোটায় 49,383 জন। সেই সঙ্গে শিশু কল্যাণের আওতায় 218 জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার কথা ছিল। শেষ হলো অমর 21শে বইমেলা। 28 দিনে প্রকাশ হয়েছে 3,730টি বই। আজ 26 ফেব্রুয়ারি পর্যন্ত মেলায় 47 কোটি টাকার বই বিক্রি হয়েছে। প্রকাশকেরা বলছেন, গতবারের চেয়ে বই কম বিক্রি হয়েছে, যদিও তা মানতে নারাজ বাংলা একাডেমি। করোনা পরবর্তী বইমেলাকে সফল মনে করছেন মহাপরিচালক। ভাঙল মিলন মেলা। আতশবাজি আর লেজার শোর মধ্য দিয়ে পর্দা নামল বাঙালির প্রাণের মেলা অমর 21শে বইমেলার। মাসব্যাপী মেলার শেষ দিনে লেখক, পাঠক আর দর্শনার্থীর পদচারণায় মুখর ছিল পুরো প্রাঙ্গণ। এবারের মেলার সার্বিক চিত্র তুলে ধরা হয় বাংলা একাডেমির সমাপনী অনুষ্ঠানে। সদস্য সচিব জানান, 27 ফেব্রুয়ারি পর্যন্ত শুধু বাংলা একাডেমির বই বিক্রি হয়েছে 1,24,00,000 টাকা। দর্শনার্থী এসেছেন আনুমানিক 63,53,000। এবার কমপক্ষে 47 কোটি টাকার বই বিক্রি হয়েছে। আসলে কি এ তথ্য সঠিক? বাংলা একাডেমি প্রতিনিধিগণ স্টলে স্টলে বই বিক্রির তথ্য উপাত্ত সংগ্রহের জন্য ফর্ম বিতরণ করেছেন। উল্লেখ্য, অনেক স্টল প্যাভিলিয়নের কোনো হিসেব পাওয়া যায়নি। এবারও বইমেলায় গুণীজনদের নামে পুরস্কার দেয় বাংলা একাডেমি। এছাড়াও প্রকাশনা সংস্থাকে দেয়া হয় নানা পুরস্কার। করোনা পরবর্তী বইমেলার আয়োজনকে সফল মনে করছেন বাংলা একাডেমির মহাপরিচালক। পাইরেসির কথা বলেছি, বিদেশি বই দেখা গেছে, কিংবা এমন বই আছে যে বই মানে কুৎসামূলক, সেগুলো আমরা দেখেছি তারা সামাল দিয়েছে। ফলে এই প্রবণতা, আমি বলবো এটা সম্পূর্ণ ইরাডিকেট করা সম্ভব হয়নি, কিন্তু প্রবণতাটা কমছে। প্রচুর ধুলায় মানুষ কষ্ট পেয়েছে, কিছু পানি দিতে পারলে ভালো হতো। ব্যর্থতা আছে, কিছু ব্যর্থতা, তবে যে কোনো ব্যবস্থাপনা যে কোনো সময়ের চাইতে আমরা চেষ্টা করেছি যেন ভালো হয়। প্রতিবারই আমরা আসি। বিশেষ করে এবারের বইমেলায় আমি যারা দেখেছি যে যারা দর্শক, শ্রোতা, ক্রেতা যারা ছিলেন তারা অত্যন্ত স্মার্ট তারা ছিলেন। শেষ দিনে মেলায় নতুন বই এসেছে 267টি। 28 দিনে প্রকাশ হয়েছে 3,730টি। এর মধ্যে সবচেয়ে বেশি কবিতার বই। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে বখাটে কিশোর দলের প্রধান মিমসহ 7 সদস্যকে আটক করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবে কথা জানান। বলেন, আটক সবাই নগরীর বিভিন্ন স্কুলের 9ম-10ম শ্রেণীর শিক্ষার্থী। সোমবার চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। তারা এলাকায় ডট গ্যাং নামে পরিচিত। ফেসবুকে নিয়মিত নিজেদের অস্ত্রবাজির ছবি ও ভিডিও প্রকাশ করে গ্যাং লিডার হোসাইনুল আমিন মিম। পরে সোমবার দিনভর অভিযান চালিয়ে চকবাজার সহ নগরীর বিভিন্ন এলাকা থেকে 7 জনকে আটক করা হয়। আটকরা চাঁদাবাজি, জায়গা দখল সহ নানা অপকর্মে যুক্ত বলে জানিয়েছে র্যাব। তারা 14টি মারামারিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, যেখানে ছুরি, চাকু এবং হকি স্টিক সহ নানা ধরনের অস্ত্র তারা ব্যবহার করে থাকে। তো আমরা প্রাথমিক তদন্ত শেষে তাদেরকে থানায় হস্তান্তর করার জন্য প্রক্রিয়াধীন আছে। সাতক্ষীরার কানাইদিয়া কপিলমুনি সেতু নির্মাণ শুরু হয় 21 বছর আগে, শেষ হয়নি আজও। স্থানীয়দের কাছে গুরুত্বপূর্ণ এই সেতুটি নির্মাণ কাজ থমকে যাওয়ায় সইতে হচ্ছে দুর্ভোগ। মাঝপথে কাজ বন্ধ হয়ে যাওয়ায় নষ্ট হয়েছে সরকারের 1.5 কোটি টাকারও বেশি। দক্ষিণ খুলনার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র কপিলমুনি সাতক্ষীরার সাথে সংযোগ স্থাপনের জন্য কপোতাক্ষ নদের ওপর 2002 সালে শুরু হয় কানাইদিয়া কপিলমুনি সেতুর নির্মাণ। 16টি পিলার আর সংযোগ সড়ক হওয়ার পর নানা জটিলতায় বন্ধ হয়ে যায় কাজ। ভুল ডিসিশন, এই যে আমাদের নদীর মাঝখানে যে খুঁটিগুলো মানে আছে, এগুলো বাঁকা হয়ে যায়। দুই পারের এখানে দ্যাট ইজ বিজনেস প্লেস, এইসব আমাদের অত্যন্ত প্রয়োজন এই ব্রিজটার। ধান,
আপনার কাঠ আমাদের বিভিন্ন দিক থেকে হয়রানি খাতি হচ্ছে এই ব্রিজের জন্য। এতে নদ পারাপারে নৌকাই একমাত্র ভরসা স্থানীয়দের। এছাড়া পাশেই থাকা বাঁশের সাঁকো দিয়ে পার হতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সেতুটি নির্মাণে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। সকল জনপ্রতিনিধির পক্ষ থেকে আমি দাবি করব যে যেন অবশ্যই কপিলমুনি এবং কানাইদিয়া যে ব্রিজটি অতি দ্রুত যেন সেটি হয় এবং সমস্যার সমাধান করে। স্থানীয় সরকার বিভাগের আওতায় ১০০ মিটার সেতুটি নির্মাণে বরাদ্দ ছিল ২,৩৬,০০,০০০ টাকা। এর মধ্যে ১,৬৭,০০,০০০ টাকা তুলে নিয়ে উধাও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এনহক। আবারও নতুন সেতু নির্মাণের পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানিয়েছেন এলজিইডির প্রকৌশলী। তালা উপজেলা থেকে ৭টা ব্রিজের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। এর ভিতরে জালালপুরের কানাইদিয়া ব্রিজও আমরা প্রস্তাবনা প্রেরণ করেছি। আশা করি এটা দ্রুত অনুমোদন হলে আমরা কাজ বাস্তবায়ন করতে পারব। একই সেতু নির্মাণে সরকারের কোটি টাকা গচ্চা গেলেও উদাসীন দায়িত্বপ্রাপ্তরা। সেতু নির্মাণ সহ অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৩টি গ্রামীণ সড়ক বেহাল হওয়ায় ভোগান্তিতে ৩ লাখের বেশি মানুষ। প্রায় ৩২ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই ভাঙাচোরা হলেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ স্থানীয়দের। এদিকে ৩ বছরেও শেষ হয়নি ঠাকুরগাঁও সদরের ৭.৫ কিলোমিটার রাস্তা মেরামত কাজ। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুরের এই সড়কে কয়েক মাস আগেও বাস চলাচল করত, আর এখন ভ্যান বা ইজি বাইক চলাচলই কঠিন হয়ে পড়েছে। সড়কের কার্পেটিং উঠে এখানে সেখানে বড় বড় গর্ত, ভেঙে গেছে কালভার্টও। প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ সড়কের বেশিরভাগ অংশ এখন বেহাল, অথচ ৪ ইউনিয়নের প্রায় ২ লাখ মানুষের চলাচল এই রাস্তায়। এই ১৪ কিলো রাস্তার ভিতর ১৪ কিলোই মনে হয় এত ভাঙা যে আমরা গাড়ি ঘোড়া চালাইতে পারছি না। অনেকদিন যাবতই কথাগুলো আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কিন্তু রাস্তা সংস্কারের কোনো বিষয়ে কোনো কাজ হচ্ছে না। শুধু এই সড়কই নয়, উপজেলার চাঁদপুর রয়রা বাজার ও গাড়াগঞ্জ কাঁচেরকোলের প্রায় ১৮ কিলোমিটার সড়কের হালও একই। তবে সড়ক দুটির সংস্কারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ। ফুলহরি রাস্তাটির টেন্ডার কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, খুব দ্রুতই কার্যাদেশ দেওয়া হবে। অন্যটি শৈলকুপা হাটফাজিলপুর রাস্তা ইতিমধ্যে আমরা টেন্ডার কার্যক্রম চলমান আছে। এদিকে ৩ বছরেও শেষ হয়নি ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান ভাওলারহাটের ৭.৫ কিলোমিটার রাস্তায় মেরামতের কাজ। ভাঙাচোরা সড়কের কারণে বাড়ছে দুর্ঘটনা, অন্যদিকে ধুলায় বিপন্ন পরিবেশ। ধুলা বালিয়ে খুব একবারে অন্ধকার হয়ে যাচ্ছে, গাছপালা সবকিছু ধুলা একেবারে আঙা হয়ে গেছে। কোনো গাড়ি যাইতে চায় না এই রাস্তা দিয়ে, মানে সাইকেলে তো শান্তি নাই। কাজ কিছুটা পেছানোর কথা স্বীকার করলেও এলজিইডি কর্মকর্তারা অজুহাত দিচ্ছেন নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির। তবে চলতি বছর জুনের মধ্যেই সংস্কার কাজ শেষের আশ্বাস তাদের। অতি দ্রুত কাজগুলো শুরু করতে হবে, এই ব্যাপারে তারা আমাদের সাথে একমত হন এবং অতি শীঘ্রই কাজগুলো শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা এও অঙ্গীকার করেন যে আগামী জুনের মধ্যে কাজগুলো সমাপ্ত করবেন। উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার বসে ভাওলারহাটে। বালিয়াডাঙ্গি সড়ক থেকে ভেলাজান হয়ে হাটটিতে যাওয়ার এই সড়কটি ব্যবহার করেন ৬ ইউনিয়নের লক্ষাধিক মানুষ। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রুশ সামরিক অভিযানের ১ বছর পেরিয়ে গেলেও এখনও দুর্ভোগ কমেনি ইউক্রেনের মানুষের। হাজারো মানুষ হতাহতের পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে ৮০ লাখের বেশি। আর যারা এখনও ইউক্রেনে আছেন তারা পার করছেন মানবেতর জীবন। এই অবস্থায় যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে বিশ্বের বৃহত্তম মানবিক ত্রাণ সামগ্রীর গুদাম। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের উপকণ্ঠে অবস্থিত বিশ্বের বৃহত্তম মানবিক পণ্যাগার এটি, যা জাতিসংঘের জরুরি শিশু তহবিল ইউনিসেফের সরবরাহ বিভাগ পরিচালনা করছে। এখান থেকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে মানবিক সহায়তা পাঠানো হয়। ২০,০০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই ওয়্যারহাউসের অধিকাংশ কার্যক্রম রোবট ও উইন্ডিং মনোরেলের সাহায্যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে করা হয়, তবে এগুলো সমন্বয়ের দায়িত্বে থাকেন কর্মীরা। এই পণ্যাগারে জরুরি স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন ধরনের ৫০টিরও বেশি পণ্য তৈরি ও সরবরাহ করা হয়। এখানকার শিশু পণ্যগুলোর মধ্যে রয়েছে সাবান, টুথপেস্ট, খেলনা, শিক্ষা উপকরণ। এখানে প্রচুর পরিমাণে চিকিৎসা, স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এমন অনেক প্রয়োজনীয় পণ্য রয়েছে। আবার প্রতিটি নির্দিষ্ট বিভাগের পণ্যের ৩৮টি ধরন রয়েছে।
2022 সালে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত এই পণ্যাগার থেকে 25,000-এর বেশি প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম আর 2 লাখের বেশি শীতবস্ত্র পাঠানো হয়েছে। প্রথমে আমরা স্বাস্থ্য, পানি ও স্যানিটেশনের মতো অতি প্রয়োজনীয় পণ্যের চাহিদা নিশ্চিত করি। এরপর যুদ্ধের কারণে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সহায়ক হবে এমন পণ্য এবং সবশেষ তাদের জন্য শিক্ষা সামগ্রী পাঠাতে শুরু করি। তবে শুধুমাত্র ইউক্রেন নয়, বরং তুরস্ক সিরিয়ার সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের অসহায় মানুষদের মানবিক সহায়তা পাঠানো হয় এই ওয়্যারহাউস থেকে। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদের আদালত। তোষাখানা মামলার শুনানিতে টানা অনুপস্থিতির কারণে মঙ্গলবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এদিন কড়া নিরাপত্তার মধ্যেই রাস্তায় নামেন পিটিআই কর্মী ও সমর্থকেরা। ইমরানের ইসলাম যুক্তরাষ্ট্রে সরকারি সংস্থাগুলো সব ধরনের ডিভাইস থেকে টিকটক অ্যাপ সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। সোমবার এই নির্দেশ দিয়ে আগামী 30 দিনে তা কার্যকর করতে সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, মার্কিন ডেটা সুরক্ষিত রাখতে ফেডারেল সংস্থাগুলোকে অবশ্যই ফোন ও অন্যান্য সিস্টেম থেকে টিকটক সরিয়ে ফেলতে হবে। টিকটকের কোনো সংযোগ যেন সরকারি কোনো নেটওয়ার্কে না থাকে সে বিষয়ে কঠোরভাবে বলা হয়েছে। ওয়াশিংটনে এই সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিদেশি প্রতিষ্ঠান দমনে যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করছে বলে অভিযোগ চীনের। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার সরকারি ডিভাইসেও নিষিদ্ধ হয় টিকটক। সাইবার নিরাপত্তা বিবেচনায় এই নিষেধাজ্ঞা বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বাংলাদেশ ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে আজ বিশ্ব চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জে শিষ্যদের নিয়ে আত্মবিশ্বাসী চন্ডিকা হাথুরু সিংহে। ইংলিশ পেস আক্রমণ নিয়ে সতর্ক টাইগাররা, অন্যদিকে ঘরের মাঠে বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ মেনেই নামবে ইংল্যান্ড। সম্প্রতি অফ ফর্মে থাকলেও এই সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় মঈন আলীর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 12টায়। হাথুরু সিংয়ের দ্বিতীয় অধ্যায়ের সূচনা। ইংল্যান্ড সিরিজের আগে সপ্তাহখানিক প্রস্তুতি টাইগারদের। পছন্দের ওয়ানডে ফরম্যাট দিয়ে শুরু, যেখানে দারুণ ধারাবাহিক টিম বাংলাদেশ। গত কদিনে মাঠের পরিকল্পনার চেয়ে সাকিব তামিমের দূরত্ব নিয়েই কথা হয়েছে বেশি। ওসব বিতর্কে পাত্তা না দিয়ে খেলায় ফোকাস হাথুরুর। আমি এমন ড্রেসিং রুম ও দলে ছিলাম যেখানে সবার সঙ্গে সবার মিলত না, কিন্তু তারাও এগিয়ে এসেছে, দল হিসেবে খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি এটাই প্রত্যাশা করবেন। আপনার সেরা বন্ধু হয়ে ডিনারে যাওয়ার দরকার নেই যতক্ষণ এটা প্রভাব রাখছে না। ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের খেলার ধরন, দলের গভীরতা প্রতিপক্ষের জন্য চিন্তার কারণ। কিন্তু বাংলাদেশ হোম কন্ডিশনে থাকে আপার হ্যান্ডে। মিরপুরের উইকেট আর দলীয় সমন্বয় লাল সবুজের শক্তি। এই ফরম্যাটের একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষার পক্ষে নন হাথুরু সিংয়ে। আমাদের ভালো শুরু জরুরি। তামিম লিটনকে সে দায়িত্ব নিতে হবে। ইংল্যান্ড অসাধারণ দল, তাদের পেসাররা বিশ্বমানের। এই চ্যালেঞ্জটা আমাদের নিতে হবে। আমরা সিরিজের জন্য ভালোভাবে প্রস্তুত, নিজেদের আত্মবিশ্বাসের উপর ভরসা রাখছি। ড্রেসিং রুমে এটি নিয়ে কথা হয়েছে। নিজেদের সেরাটা দেব, এরপর দেখা যাক কি হয়। ইংল্যান্ড দলে কিছু বড় নাম নেই এই সফরে। সাদা বলের ক্রিকেটে সম্প্রতি নরবরে পারফরমেন্স 3 লায়ন্সদের। শেষ 10 ওয়ানডে ম্যাচের 8টিতেই হার বাটলারদের। ফর্ম কন্ডিশন বিবেচনায় এই সিরিজ বড় চ্যালেঞ্জ অতিথিদের জন্য। তারপরও নিজেদের শক্তিমত্তা আর সামর্থ্যে আস্থা রাখছেন মঈন আলী। বাংলাদেশ হোম কন্ডিশনে শক্তিশালী দল, তাদের কোয়ালিটি স্পিনার আছে, ফাস্ট বোলিংও দারুণ। সবকিছুই মাথায় রাখতে হবে। ওয়ানডেতে আমাদের সময়টা ভালো যাচ্ছে না, তবে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। সিরিজে কেউই ফেভারিট নয়। ঘরের মাঠে ওয়ানডেতে টানা 13 সিরিজ হারেনি বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ে চোখ তামিমদের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরের উইকেটে চমক থাকতে পারে। কাঠগ্রাসের পিচে বাউন্স কিছুটা কম পাবে পেসাররা। অলরাউন্ড অপশন বাংলাদেশের শক্তি। 3 স্পিনার 2 পেসার নিয়ে হতে পারে টাইগার একাদশ। দুটি মাইল ফলকের সামনে দাঁড়িয়ে সিরিজ শুরু করবেন সাকিব আল হাসান।
মিরপুরের হোম অফ ক্রিকেটের উইকেট রহস্যময়, প্রতিপক্ষকেও কন্ডিশন নিয়ে বেশি ভাবতে হয়। স্লো এবং টার্নিং উইকেটে পরাশক্তি বধের নজির অনেক আছে টাইগারদের। সম্প্রতি পরিবর্তন এসেছে মিরপুরের 22 গজে। বিপিএলে এখানে রান উৎসবও দেখা গেছে। ইংল্যান্ড সিরিজের উইকেট স্পিন স্বর্গ হচ্ছে না, আবার স্পোর্টিং হবে তাও বলার উপায় নেই। কাঠগ্রাসের পিচে বাউন্স কিছুটা কম পাবে। ইংলিশ গতিময় পেসারদের আটকানো আর বাটলারদের অতিরিক্ত শট খেলার প্রবণতা মাথায় রেখেই এমন পরিকল্পনা। কজন পেসার নিয়ে খেলবে বাংলাদেশ, তার উপর নির্ভর করছে একাদশ। মিরাজ সাকিবদের সঙ্গে তৃতীয় স্পিনার তাইজুল ঢুকলে একজন পেসার অথবা ব্যাটার কমিয়ে নামতে হবে। তৌহিদ হৃদয়ের অভিষেকের সম্ভাবনা কম, কারণ হাথুরু সিংহে চমকের পক্ষে নন প্রথম 2 ম্যাচের জন্য। আমার মনে হয় না প্রথম 2 ম্যাচের সেরা একাদশে খুব বেশি পরিবর্তনের সুযোগ আছে। উইকেট কন্ডিশন বুঝে আমরা কম্বিনেশন সাজাতে চাই, তবে একাদশে তেমন সারপ্রাইজ থাকবে না। সিরিজের আগে 2টি মাইল ফলকের সামনে সাকিব, আর 6 উইকেট হলেই প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে 300 ক্লাবে প্রবেশ করবেন। ব্যাটার সাকিবকেও ডাকছে আরেকটি কীর্তি। 7000 রান পূর্ণ হতে 189 রান দরকার। মুশফিক একটু এগিয়ে 165 রান হলেই 7000-এর কোটা পূর্ণ হবে মুশির। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর্জেন্টিনার ক্লাব যোগাযোগ করেছে তার সঙ্গে। সে প্রস্তাব পেয়ে রোমাঞ্চিত জামাল ভুঁইয়া। আলোচনার পর সেখানে যোগ দিতে চান বাংলাদেশ অধিনায়ক। মেসির দেশে খেলতে পারা হবে গর্বের বলেছেন জামাল। এজন্য বর্তমান ক্লাব শেখ রাসেলের কাছ থেকে ছাড়পত্র পেতে আবেদন করবেন তিনি। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন জামাল ভুঁইয়া। আরও একটা ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। আর্জেন্টাইন দৈনিক টিওয়াইসি স্পোর্টস সোমবার রাতে এক ক্লাব অফিসিয়ালের উদ্ধৃতি দিয়ে জানায়, জামাল যোগ দিচ্ছেন সোল দে মাইওতে। বাংলাদেশ অধিনায়ক বর্তমানে খেলছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে। মঙ্গলবার আবাহনীর সঙ্গে ম্যাচ ছিল জামাল ভুঁইয়ার। গোপালগঞ্জে খেলা শেষে গণমাধ্যমকে জানিয়েছেন আর্জেন্টিনার ক্লাবে খেলার সুযোগ নিতে চান তিনি। না, এটা ট্রু। ওরা প্রপোজাল দিয়েছে, ওরা বাংলাদেশে আসছে, সো ওরা খুব সিরিয়াস। ক্লাবের সাথে যদি যোগাযোগ করতে পারি তাহলে আমি যাইতে চাই। আর্জেন্টিনা ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ন, সেখানে গিয়ে খেলা গর্বের। জামাল ভুঁইয়া রোমাঞ্চিত। যোগাযোগ সেরে মেসির দেশের ক্লাবে যোগ দিতে মুখিয়ে JB6, সেজন্য শেখ রাসেল থেকে ছাড়পত্র চান। সো এখন আমার এই খেলা শেষ হয়ে আমি যোগাযোগ করব ক্লাবে, কিন্তু আমি আসলে এরকম অফার ইজ ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি না। আর আমি মনে করি এটা দেশের জন্য ভালো, ফুটবলের জন্য ভালো। বিদেশি লিগে এর আগে এক মৌসুম খেলেছেন জামাল ভুঁইয়া। ভারতের আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। আর্জেন্টিনার ক্লাবে জামালের খেলা হবে লাল সবুজেরই অর্জন। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদের। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।